নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার ঘটনাটা মনে করিয়ে দিই। 9th আগস্ট 2024, আরজি কর মেডিকেল কলেজ। সেখানে একজন জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করা হয় এবং তাকে খুন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অনেক রকম কিছু পার্শ্ববর্তী ঘটনা উঠে আসে। আরজি কর কাণ্ডে গ্রেফতার করা হলো টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। অনেক রকম ইল্লিগাল কাজের যে আস্তানা হয়ে উঠেছিল আরজি কর মেডিকেল কলেজ, সেই সব ব্যাপারগুলো নিউজ মিডিয়ার মাধ্যমে সব ভারতীয় জনগণের সামনে উঠে আসে। তার মধ্যে বহুজনকে অ্যারেস্ট করা হয়, কিন্তু এই ঘটনার মূল দায়ী অর্থাৎ যে এই নৃশংসতম অপরাধ করেছে, পাশবিক অপরাধ করেছে, সেখানে পুলিশ শুধুমাত্র একজন অপরাধীকে ধরতে সফল হয়। সে হলো কে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সবার আগে আমাদের একটা জিনিস বোঝা দরকার যে সেই সঞ্জয় রায় কে। আমরা সবাই জানি, এই ব্যাপার নিয়ে আমি বারবার জলঘোলা করব না বা তা নিয়ে একই জিনিস বারবার রিপিট করব না। তবুও একবার বলছি, যে মনে করিয়ে দিচ্ছি আপনাদের যে সে একজন সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ প্রশাসনের এক অঙ্গ, যেখানে তার দায়বদ্ধতা, তার দায়িত্ব যে কোনো আইনি বিশৃঙ্খলাকে দমন করা এবং যে কোনো রকম নারীর সেফটি বা সুরক্ষাকে প্রায়োরিটি দেওয়া, গুরুত্ব দেওয়া। কিন্তু এখানে সে যে প্রশাসনের একজন অঙ্গ, সেই এই পাশবিক অপরাধটা করেছে। তারপরে কি হয়? তারপর যখন অভয়ার বডি নিয়ে পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হয়, সেখানে অনেক রকম ঘটনা ঘটে, সেটা আপনারা সবাই জানেন। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য সেটা নয় যে কি হয় কি না হয়, সেখানে ডাক্তারের আন্দোলন, হসপিটালের প্রিন্সিপালকে অ্যারেস্ট করা থেকে শুরু করে সমস্ত ঘটনাই আপনারা জানেন। কিন্তু আমার ভিডিও করার উদ্দেশ্য হলো আজকের দিনে 20 জানুয়ারি 2025, আজ থেকে প্রায় 5 মাস পরে এর জাজমেন্ট হয়, এর বিচার হয়, এবং বিচার স্বরূপ আমরা কি জানতে পারি? যে আসামিকে আমরণ কারাদণ্ড দেওয়া হলো, ইমপ্রিজনমেন্ট টিল ডেথ। এবং তাকে মৃত্যুদণ্ড কেন দেওয়া হয়নি, আগে সেই ব্যাপারটা নিয়ে কথা বলি। সেখানে জাজ, শিয়ালদা কোর্টের জাজ অরিন্দম দাস, ওনার বক্তব্য কি, যে এই ঘটনা রেয়ার থেকে রেয়ারতম নয়, নিকৃষ্টতম নয়। তা আমি একটা প্রশ্ন করতে চাই, যাই হোক সেই আইন রক্ষককে, সেই জাজকে, সেই ম্যাজিস্ট্রেটকে, যাই হোক না কেন, যে আপনার কাছে নিকৃষ্টতম উদাহরণ কি? মানে এর থেকেও বড় মাপের, এর থেকেও হিংস্রতম কোনো অপরাধ যদি হয়, আপনি কি তার অপেক্ষা করছেন যে সেইটা হবে তারপরে আমি কোনো ডেথ পেনাল্টি দেব? আজকে যেই জুনিয়র ডক্টর অভয়ের সাথে আজকে যেই ঘটনাটা হয়েছে, আমরা শুধুমাত্র এই খবরটা যখন নিজেরা এই ব্যাপারটা অনুভব করি, কারণ আমরা জানি যে আমরা আমাদের মা বোন, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, সবার সুরক্ষার প্রতি সচেতন। সেখানে আমরা যখন ভাবি, আমাদের শুধুমাত্র রাগটাকে কি করে দমন করে রেখেছি সেটা আমরা জানি। এবং শুধুমাত্র আমি বলে নয়, অনেকেই আছেন যারা এই ঘটনার কথা ভাবলেও শিউরে ওঠেন। কিন্তু মানে এত রকম রিপোর্টস, এত কিছু ট্রায়াল চলার পরে এই ধরনের পানিশমেন্ট অ্যাকসেপ্টেবল নয়, আমার কাছে তো নয়। বাকি আপনারা কি মনে করবেন? কিন্তু একটা কথাই বলবো, যে এই ঘটনায় আমরা যারা যারা আন্দোলন করেছি, এই ঘটনা যাতে কোনো দিন কারোর সাথে পুনরাবৃত্তি না হয়। আর ধর্ষণ যা দৈনন্দিন ভারতে প্রায় এই খবর শুনতে পাওয়া যায়, তো সেখানে
আমাদের আইন ব্যবস্থার অথবা আমাদের দেশের আদালতের একটা নৈতিক কর্তব্য হওয়া উচিত যে এই ধরনের কোনো রকম ক্রাইমের কোনো পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে না হয় তার জন্য একটা নিদর্শন, একটা দৃষ্টান্ত তৈরি করা উচিত। কিন্তু সেখানে শুধুমাত্র একজন আসামি যে এই ধরনের পাশবিক আচরণ করেছে তাকে আমরণ কারাদণ্ড দেওয়া হলো। এবং আমি এখানে অবাক হব না যদি ভবিষ্যতে এই ক্রিমিনাল বেল পেয়ে ছাড়া পেয়ে যায়, কারণ আমরা অতীতে অনেক এই ধরনের ঘটনা দেখে এসেছি। আর এখানে একটা কথা বলবো, অভয়ের বাবা মা যে কথা একটা সাক্ষাৎকারে কিছুদিন আগেই বলেছেন যে সন্তানকে শুধু পড়াশোনা করালেই হয় না, সন্তানের মেধা থাকুক বা তার ক্যাপাবিলিটি থাকুক, তার বুদ্ধিমত্তা থাকুক বা যোগ্যতা থাকুক, সেখানে সেই পরিবারকে প্রভাবশালী হতে হয়। আর সত্যিই তাই। আজকে বম্বে বা মুম্বাইতে একজন ফিল্ম স্টারের বাড়িতে ডাকাতি হয়, তাকে নিয়ে সমস্ত নিউজ মিডিয়া তোলপাড় করছে, ক্রিমিনালও ধরা পড়ে, অ্যারেস্টও করা হয় 2-3 দিনের মাথায়। আর সেই বেসিসে তার এগেনস্টে কোর্ট কেসও শুরু হয়ে যাবে, সেটা আমি নিশ্চিত। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আইন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কি ভবিষ্যতে থাকবে? আমার থাকবে, আপনার থাকবে? এই ধরনের জাজমেন্টের পরে কোনো রকম ক্রিমিনাল এই ধরনের ক্রাইম ভবিষ্যতে করার আগেও দুবার ভাববে না। তো সেখানে সাধারণ মানুষ কি করে আইনের উপরে আস্থা রাখে, কি করে সেই সরকারের উপরে আস্থা রাখে, কি করে সেই প্রশাসনের উপরে আস্থা রাখে? একজন কোর্টের জাজ যদি বলে যে না এটা নিকৃষ্টতম অপরাধ নয়, তো সেক্ষেত্রে মানে কি ধরনের অপরাধকে নিকৃষ্টতম বলে? খুন করা যদি মানুষের নিকৃষ্টতম অপরাধ নয়, তো আমি জানি না মানে এখানে মানে কি ধরনের অপরাধকে মৃত্যুদণ্ডের জন্য কনসিডার করা যেতে পারে। এরপরেও কি সাধারণ মানুষ চুপ থাকতে পারে? কি হলো এত আন্দোলন করে? না, আমি এখানে কোনো রকম কথা মানে জ্ঞান দিতে চাই না যে না এখানে আন্দোলনটা করা হয়েছে প্রত্যেক দেশবাসী, আমি শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গবাসীকেই বলবো না যে না তাদের বাড়ি তাদের রাজ্যের মেয়ের সাথে এরকম দুর্দশা হয়েছে। এবং আমরা সত্যি সবাই মানে খুবই দুঃখিত এবং খুবই লজ্জিত যে এই রকম ঘটনা হতে পারে। একজন হলি প্রফেশন, একজন ডাক্তার যাকে আমরা ভগবান মনে করি, তার সাথে সেক্ষেত্রে আমরা কোথায় বসবাস করছি, আমরা কোন মানে কিভাবে আছি, ভবিষ্যতে আমরা কি কি দেব আমরা আমাদের সন্তানদের, বিশেষ করে কন্যা সন্তানদের? না, আমি এই জাজমেন্টে জানি না, হয়তো সেই কোর্টের জাজ ভালো জানতে পারেন তার কাছে কি এভিডেন্সেস, কোন বেসিসে, কোন ফ্যাক্টরসগুলোকে কনসিডার করে উনি বিবেচনা মানে যা আলোচনা এবং বিবেচনার মাধ্যমে এই ডিসিশনটা নিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রীও তিনি সাধারণত আশাহত, সেটা স্বাভাবিক, মানে তিনি মিডিয়াকে বলেছেন, এবং শুধু তাই নয় আমাদের প্রত্যেক দেশবাসী তাতে আশাহত। আমার ব্যক্তিগত মতামত এখানে এটাই যে ভারতের আইন ব্যবস্থা মেরুদণ্ডটা ঠিক কতটা শক্ত বা কতটা পোক্ত, কেমন কি, সেটা তো ভবিষ্যতে বোঝাই যাবে। কিন্তু একটা কথাই বলবো যে ভারতের আইন ব্যবস্থার উপরে আস্থাটা যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে সেই আইন ব্যবস্থার রক্ষকদের, যারা সেই ভারটা বহন করছে যে দেশে আইন শৃঙ্খলা থাকুক, তাদেরকে এ নিয়ে ভাবতে হবে যে কিছু উদাহরণ, কিছু দৃষ্টান্ত তৈরি করার দরকার।
যেখানে অবাধে আমাদের বাড়ির সন্তানরা, মেয়েরা কোনো ভয় ছাড়াই স্বাধীনভাবে থাকতে পারে, ভালো থাকতে পারে। একবার ভেবে দেখবেন যে আমরা কোথায় আছি আর ভবিষ্যতে কি হতে চলেছি। আজ এইটুকুই, আবার দেখা হবে।